বিরতির পর আবার নতুন অতিথি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বিরতিতে যাওয়ার আগে বেশ আলোচনা জমে উঠেছে। মহিলারা যে ঝগড়া করতে পারে তার প্রমাণ কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে সৌমি, দিয়ে দিয়েছে, যারা রয়েছে আমাদের সাথে তারা প্রত্যেকেই দিয়ে দিয়েছে। এবং এই মুহূর্তে আরো একজন নতুন অতিথি এসছে, মহাশ্বেতা হাজরা। মহাশ্বেতা আবার অন্য একটি রাজনৈতিক দলকে, লাল সবুজ নীল তো ছিলই, এখন চলে এসছে একেবারে গেরুয়া, অরেঞ্জ চলে এসছে, তাই তো মহাশ্বেতা? কিন্তু পরে এসছে অন্য কালারের ড্রেস। যাই হোক, আগে বলো কেমন চলছে, কেমন আছো? ভালোই আছি, ভালোই চলছে সবকিছু। আচ্ছা, একদম ভবানীপুর থেকে? একদম ভবানীপুর থেকে সরাসরি। আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ভবানীপুর বিধানসভা অঞ্চলে একেবারে রাজ্য বিজেপির হয়ে প্রচারকের ভূমিকায় রয়েছে মহাশ্বেতার মতো একেবারে ভাইব্রেন্ট মহিলারা। মহাশ্বেতা, আমাদের বিরতিতে যাওয়ার আগে, যেহেতু আজকের বৈশাখ নিয়ে আমাদের আজকের এই বিশেষ আড্ডা, সুতরাং স্পেসিফিক্যালি আমরা কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণে না গিয়ে বৈশাখ নিয়ে কথা তো থাকবে, কিন্তু তার মধ্যে মহিলা ভোট ব্যাংক নিয়ে আমাদের কথা থাকছে। আমি তোমার কাছে আসবো, কিন্তু তার আগে, বিরতিতে যাওয়ার আগে, যেহেতু একটু আবৃত্তি শুনবো আমি বলেছিলাম, একটু আবৃত্তি শুনি, তারপরে আমি তোমার কাছে আসছি। আমরা অলরেডি একটা শুনেছি, খুব সুন্দর। দারুণ। এবার আমার পালা শোনা। আস্থা রাখতে হবে, ভরসা করতে হবে। সেটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের কিসের চিন্তা? আর সেই আস্থা, বিশ্বাস, ভরসাটা যদি একদম ঈশ্বরের উপরেই করি, কারণ তিনিই তো আমাদের চালাচ্ছেন, সর্বশক্তিমান। ভক্তের বোঝা ভগবান বইবেন, এছাড়া আর কার কাছে ক্ষমতা আছে? আমরা সবাই, যে যাই হোক না কেন, আমরা সবাই ভক্ত। তা সেই ভক্ত এবং ভগবানের এই যে অনন্ত লীলা, এটা চলছে, চলমান। তো তার ওপর ভরসা রেখে, ভক্ত যদি আস্থা রেখে যদি সেই পেয়ালায় চুমুক দেয়, যে পেয়ালা বলে যে শরণাগত হও, শরণাগত হও, তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। আমায় দাও সুধাময় সুর, আমার বাণী করো সুমধুর, আমার প্রিয়তম তুমি, এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। এই নিখিল আকাশ ধরা, এই যে তোমায় নিয়ে ভরা, আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। দুঃখে জেনেই কাছে আসো, ছোট বলেই ভালোবাসো, ছোট মুখে এই কথাটি বলতে দাও হে, বলতে দাও। তা আমরা সত্যিই তো এই বৃহতের কাছে আমরা বড়ই ক্ষুদ্র। আমি ছোট হই তার কাছে আবেদন জানাচ্ছি, পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক অবসাদ, মানে ধূলিসাৎ। বেশ, বলতে দাও। আমি বলতে দাও থেকে এবার আমি যাবো একদম সরাসরি কি বলতে চাই। প্রথমে সবাইকে, আপনাদের যারা তৃতীয় সেগমেন্ট দেখছেন, যারা পরে এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে শুভ নববর্ষ 1433 নববর্ষে পুরনো যা কিছু না পাওয়া বা যা কিছু আনটাচ, নতুন বছরে আমাদেরকে পেতেই হবে, এই শপথটা করতে হবে। আর ওই যে বললাম, প্রকৃতির কথা সূত্র ধরে ভগবানের কাছেই, তিনি সর্বশক্তিমান, তার হাতেই মূল চাবি কাঠিটা রয়েছে, তার কাছে আমাদের সমর্পণ করতে হবে। তার মধ্যে তো থাকবে বছরই তো থাকবে। মহাশ্বেতা, আমি তোমার কাছে আসবো। কেমন গেল মানে ফেলে আসা বছরটা? ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই গেল, কিন্তু আমরা আগামী দিন দেখতে চাই যে আরো ভালো হোক, সেই আশাতেই আমরা এগিয়ে চলেছি। এবার দেখা যাক আরো ভালো হোক। আরো ভালো হোক বলতে তোমার কাছে স্পেসিফিক্যালি কি? তার কারণ তুমি কলকাতা শহরের খুব প্রাণকেন্দ্র, এবং গোটা বিশ্বের নজর, যেহেতু ভোট আসছে, গোটা বিশ্বের নজর দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভায়। কি ভালো তুমি চাইছো? আমি ভালো বলতে এটাই চাইছি যে সর্বপ্রথম আমরা নারী সুরক্ষা চাইছি, যেটা এই মুহূর্তে একেবারেই আমরা পাচ্ছি না। তো সেই নারী সুরক্ষা চাইছি। তাছাড়া পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, স্বাস্থ্য, চাকরি, শিক্ষা কিছুই নেই, সেগুলো আমরা আনতে চাইছি। এইভাবেই ভালো হোক আমাদের সবার, এটাই চাই, এটাই আশা আমাদের।
নারী সুরক্ষা, আমরা নারী সুরক্ষা নিয়ে কথা হচ্ছিল, এবং তার আগে একদম স্পেসিফিক্যালি আরেকটা বিষয় নিয়েও কথা হচ্ছিল, তা হচ্ছে বামপন্থী জমানায় যখন মঞ্জুদিরা ক্ষমতায় ছিলেন, অন্যভাবে নেবেন না, যখন আপনারা ক্ষমতায় ছিলেন আমি বলছি, তখন একটা শব্দ বারবার ঘুরে ফিরে আসতো, সাংবাদিকরা এই শব্দটা তারা ব্যবহার করতো, ক্যাডার। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর সাংবাদিকরাই একটা শব্দ ব্যবহার করছে, আপনিও কোনোভাবে মনক্ষুণ্ণ হবেন না, সেটা হচ্ছে সিন্ডিকেট। আবার ভালো চাইছে মহাশ্বেতার মতো বা প্রতিনিধিদের মতো মানুষরা। শুনে একটা কথা খুব স্পেসিফিক্যালি আসবো, সিন্ডিকেট রাজ এই শব্দটা অলিতে গলিতে সবসময় কিন্তু ঘুরপাক খায়। যেহেতু তুমি দীর্ঘদিন লন্ডনে ছিলে, বাংলার টানে, বাংলাকে ভালোবেসে তোমার আশা, সবাই নয়, আমি আবারও বলছি, আমি জেনারেলাইজ করছি না, সবাই নয়, ভালো মন্দ মিশিয়ে তো এই সমাজটা রয়েছে। এই শব্দটা তুমি শুনেছো, বা এই শব্দের সঙ্গে তোমার তিক্ত অভিজ্ঞতা কখনো হয়েছে? কেউ এসে বলেছে এরকম কি শুনেছো তোমার পাড়া, তোমার ওয়ার্ড, আশপাশে হচ্ছে? না, অ্যাকচুয়ালি ক্যাডার বা সিন্ডিকেট যে কথাটাই বলা হয় না কেন, এটা যখন একটা পার্টিকুলার দলকে আমরা সাপোর্ট করি, একটা পার্টিকুলার দলের হয়ে কথা বলি, কিন্তু সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে হয়তো আমি দলটার সাথে যুক্ত, বাট আমি হয়তো প্রফেশনালি কোনো ডেজিগনেশন দেখাতে পারছি না, বাট আমি দলটাকে খুব ভালোবাসি, তখন সেটা ইদার ক্যাডার হয়ে যায় না সিন্ডিকেট হয়ে যায়। তো এই দুটো ওয়ার্ডের, এই দুটো কিওয়ার্ড খুব কমন থাকে রাহুল। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সিন্ডিকেট রাজ এখন যত যত কনস্ট্রাকশন চলছে, যত প্রমোটিং হচ্ছে, সেগুলো কি শুধুমাত্র সিন্ডিকেট রাজ দিয়ে ডিনোট করা যায়? এখান থেকে তো প্রচুর সাধারণ ঘরের ছেলেরা তাদের এমপ্লয়মেন্ট হচ্ছে, তাদেরকে একটা এই জিনিসটা আমি আবার লন্ডনের সাথেই কম্পেয়ার করে বলছি, এখানে যেমন এই জিনিসটা এখানে অনেক কমন, ওখানে অনেক রিজিড। সেটা হচ্ছে তুমি যখন একটা পার্টিকুলার, ফর এক্সাম্পল তুমি ধরো একটা পার্টিকুলার জায়গায় একটা বাড়ি কিনবে, কিংবা তুমি ধরো রাইট মুভ বা জুপলার মতন যে অ্যাপগুলো ওখানে চলে, সেখান থেকে তুমি একটা বাড়ি ভাড়া নেবে। তুমি চাইলে তোমার বাড়ির ভাড়াটা নিজের ইচ্ছা মতন রাখতে পারবে না। তুমি চাইলে তোমার গ্রসারি শপের একটা চকলেটের দাম তুমি ইচ্ছা মতন রাখতে পারবে না। তুমি চাইলে বিউটি পার্লারে হেয়ার কাটের দাম তুমি ইচ্ছা মতন রাখতে পারবে না। ওখানে এরকম ভাবে সরকার এইভাবে কিছু নির্ধারিত জিনিস তৈরি করে দেয় যে এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে তোমার বাড়ির দাম এটাই রাখতে হবে, এই জায়গায় গিয়ে তোমার বাড়ির যে এজেন্সিটা তাকে তোমাকে এই টাকাই দিতে হবে। তাহলে আমরা কি বলবো? তাহলে এই কাজগুলো যখন পাশ্চাত্য দেশগুলো করছে তখন তারা খুব উন্নত দেশ, আর সেই জিনিসটাই যখন বাংলায় হচ্ছে তখন সেটা সিন্ডিকেট হয়ে যাচ্ছে। কেন? বেশ, সরকার ওইখানে আমাদের এখানে জিনিসের দাম বেঁধে দিতে পারছে না, সিন্ডিকেটের হাতে দিয়েছে তুমি একটা সবজি কিনবে, সেই সবজিটা তুমি একটা দালালের মাধ্যমে কিনবে না, তোমার চাকরিটা তুমি সরাসরি পাবে না, তোমার চাকরিটা 50 লাখ 60 লাখ 70 লাখ দিয়ে তোমাকে একটা চাকরি পেতে হবে। প্রাইমারি, হাই সেকেন্ডারি, ডাক্তারি চাকরি পেতে হলে তোমাকে কোটি টাকা দিতে হবে। কথা বলবো আমি সরকারের মহাশ্বেতার কাছে আসবো, বলতে চাই রাহুল দা, আই ওয়ান্ট টু স্পিক সামথিং। সেটা হচ্ছে এই যে চাকরির কথাটা যেটা এক্ষুনি দিদি বললেন, চাকরির ক্ষেত্রে যখন বাম সরকার, এক সেকেন্ড, বাম সরকার যখন ছিল তখন কি এরকম ছিল না পার্টির লোকেরা আগে চাকরি পায়? ছিল কি না? কে অস্বীকার কি কেউ করতে পারবে এখানে যারা অফ ক্যামেরা আছে? শব্দ ছিল কি না, সেটা এই মেশাকার যে লাখ লাখ কোটি কোটি, হ্যাঁ, এসএসসির মাধ্যমে যদি 10টা ছেলে নরমাল চাকরি পায়, একটা চিরকুট কি একটা ক্যাডার কোথাও হতে পারে সেটাও তো আমার জানা নেই, যখন বলছে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে এই বামপন্থীরাই কিন্তু এসএসসি তৈরি করেছিল যে সাধারণ শিক্ষিত শিক্ষা যে ভালো নাম্বার পাবে তার চাকরিটা হবে, যে ভালো নাম্বার নিয়ে পাশ করবে সে এই কলেজে ভর্তি হবে, মানে সেটাই ছিল। কিন্তু আমরা এখন কি দেখছি, কলেজে ভর্তি হতে গেলে তুমি যদি কলেজের যে তৃণমূলের দাদারা আছে তাদের টাকা দাও, তবে তুমি কলেজে মহাশ্বেতার কাছে আসবো। in the middle of the discussion আমি দুটো জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে একটা কি বলবো, বিচ্ছিন্ন ঘটনা দিয়ে একটা সরকারকে পুরোপুরি উপড়ে ফেলা যায় না। একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি একটু বলে নিই।
আমি বলছি সেটা হচ্ছে যে আজকে যেটা এসএসসি নিয়ে যেটা হয়েছে বা টিচারশিপ নিয়ে যেটা হয়েছে সেটা ডেফিনেটলি ভালো হয়নি। আমি কখনোই বলবো না, আমি মরালিটির জায়গা থেকে বলবো সবার আগে তো আমরা মানুষ, তারপরে তো পার্টি, তারপরে তো দল। তো মনুষ্যত্ব দিক থেকে আমি কখনো বলবো না সেটা খুব ফেয়ার হয়েছে, সেটা আনফেয়ার হয়েছে। বাট সেটা যতটা আনফেয়ার হয়েছে তার বিরুদ্ধে কিন্তু স্টেপসও নেওয়া হয়েছে। তা হ্যাঁ, হতে পারে সেটা হয়তো খুব ফাস্ট নেওয়া হয়নি, বাট হয়েছে। সেকেন্ডলি সেটা হচ্ছে যে সিকিউরিটির কথা, যেটা বারবার করে উঠছে সিকিউরিটি। সত্যি কি সিকিউরিটি? হ্যাঁ, ডেফিনেটলি যেটা অভয়াকাণ্ড যেটা হয়েছে সেটা আমি সেই সময় বাইরে ইংল্যান্ডে ছিলাম, সেটা খুবই খারাপ। কারণ আমি একজন মহিলা হিসেবে এবং আমার বাড়িতে আমার ছোট মেয়ে আছে, সেই জায়গা থেকে আমি বলছি হ্যাঁ, মানে পড়াশুনো, শিক্ষা, চাকরি সবার আগে তো মহিলার সিকিউরিটি চাই। ঘরের বাইরে বেরোবে তবে না চাকরি করবে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে সেটাও একটা ঘটনা, বাট তার বিরুদ্ধেও কি অ্যাকশন নেওয়া হয়নি বা হচ্ছে না, সেটা তো এখনো ইনভেস্টিগেশন হচ্ছে। প্লাস এরকম ঘটনা হয়েছে বলে কিন্তু পিঙ্ক পুলিশ এসছে, এরকম ঘটনা হয়েছে বলে কিন্তু ওমেন্স সেল থেকে কোথাও গিয়ে দাঁড়িয়ে যেটা ওমেন্স সিকিউরিটি নাম্বার, যেটা 1091, যেটা 181, যেটা 100 ডায়াল করে পুলিশ আসবে। এবং আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমি 7 মাস হয়েছে যে দেশে ব্যাক করেছি, সেই 7 মাসের মধ্যে আমার বাড়িতে কোথাও গিয়ে দাঁড়িয়ে আমি একটা আয়া সেন্টার থেকে একটা মেড রেখেছিলাম, ও জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। উইদিন 10 মিনিটস, আমি কিন্তু এটা একটা সিটিজেন হিসেবে বলছি, কোনো দলকে রিপ্রেজেন্ট করে বলছি না, উইদিন 10 মিনিটস আমার বাড়িতে পুলিশ আসে এবং সে কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে তার অ্যাকশন নেয়। বেশ, আমি আসবো একটা ঘটনা ডেফিনেট। এবং আপনাদের জানিয়ে রাখি 3টে কোর্টে, মানে লোয়ার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই অভয়কাণ্ডের ট্রায়াল হয়েছে। মহর্ষিতা, যে কথা বলা হচ্ছে যে বিজেপি, আমি একদম স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, বিজেপি আমরা দেখতে পাচ্ছি, ধরো বামফ্রন্টের সময় কি হয়েছে সেটাও দেখেছি, ভালো মন্দ সবকিছু মিলিয়ে আমরা এই সরকারের 15 বছর অতিক্রান্ত, আমরা সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলেও তো মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, এবং এর সাথে মহিলাদের এক্সপেকটেশন, আমি একদম সেই জায়গায় আসবো, মহিলাদের এক্সপেকটেশনও বাড়ছে। তার কারণ বিজেপি তোমাদের ইস্তেহারে এটা দেখানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারকে কার্যত মান্যতা দিয়ে ছিল 1,500, ক্ষমতায় আসলে করবো 3,000, তাহলে এটাও তো সে পাইয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে, তাই নয়? এটা স্বাবলম্বী করার রাস্তা, পাইয়ে দেবার না। কারণ 1,500 টাকা যেটা ভাতা এখন অলরেডি দেওয়া হচ্ছে, সেটা একটা আমি যদি হিসাব করি, মাসে পার ডে 50 টাকা। আজকে আমার পার ডে 50 টাকায় কি হয়? এখানে উনি আরো দেখিয়ে দিচ্ছেন যে আমরা কত বেকার, দেখো কত বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভোটের আগে উনি ভাতা চালু করে দিলেন, আমরা 3,000 দেব, কিন্তু 3,000 টাকায় সঙ্গে চাকরিও দেব, সঙ্গে কিন্তু চাকরিও হবে। এখানে কিন্তু চাকরির কোনো নামগন্ধ নেই। আমরা দেখতে পাচ্ছি সুরক্ষা নেই, সিকিউরিটি নেই, কিছুই নেই। আজকে দিদি বললেন শুধু অভয়াকাণ্ড, তাহলে কসবা ল কলেজে কি হলো? সেটাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। আজকে কোথাওই তো উনি সিকিউরিটিটা দিতে পারছেন না। আজকে উনি নিজে একজন নারী হয়ে বলছেন নারীরা রাত 8টায় বাড়ি ঢুকে যাবে, এটা কখনো সম্ভব? উনি তো নিজেও একজন নারী, তাহলে উনি নারী হয়ে কি করে উনি বলছেন সবাই কাজ ফেলে দিয়ে রাত 8টায় বাড়ি ঢুকবে? তার মানে উনি সব কিছুতেই তো ব্যর্থ। উনি তো নিজের ব্যর্থতাটা আরো বারবার করে প্রকাশ করে দিচ্ছেন। তাহলে এখানে আমরা আর কি বলবো? আমরা কি করে চাইবো যে এই সরকার আবার থাকুক, আসুক? আমি একটু জানতে চাইছি, বিজেপি শাসিত যে জায়গাগুলো আছে সেখানে কি মেয়েরা খুব সিকিউর? আমরা তো সোশ্যাল মিডিয়া খুলে বা কিংবা আমরা বিভিন্ন ধরনের, আমার বেশ কিছু বন্ধু আছে যারা কেউ বিহারে থাকে, আমি খুব নন বেঙ্গলি কমিউনিটির সাথে ভীষণ অ্যাটাচ। সেই জায়গা থেকে বলছি, রিসেন্টলি যে পোস্টগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে, বা বিজেপি শাসিত যে জায়গাগুলো যেখানে রুলিং পার্টি বিজেপি, সেখানে কি মেয়েরা খুব মানে সুরক্ষিত? হাতে 5টা আঙুল কি সমান? ঠিক একইভাবে আমারও একই না, কিন্তু সেখানে তৃণমূলের দুর্নীতিটা কেউ দেখলে বিজেপি না, দুর্নীতি সেটা কি আত্রাস আছে, আছে, কিন্তু এই রকম দুর্নীতি তৃণমূলে যে দেখিয়ে দিয়েছে, আজ কেউ কথা বলবে শাসক দলের কথা বলবে, বিরোধী দল কথা বলবে শাসক। হ্যাঁ, ক্রিটিসিজম দরকার। আজকে যদি ক্রিটিসিজম করার মতন, ক্রিটিসাইজ করার মতন লোক না থাকে, তাহলে আমি মনে করি সরকার ইমপ্রুভ করবে কিভাবে? জিনিসটা তো স্ট্যাগনেন্ট জায়গায় চলে আসবে। আমি একটা জায়গায় আসবো, মহর্ষিতা তোমার কাছে আসবো, যে ঠিক কথা,
অর্থাৎ বুঝতেই পারছেন যে যখনই কোনো জায়গায় মহিলা ব্রিগেড, আমি এই শব্দটা বলি, যখনই সেই জায়গায় 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 গিয়ে দাঁড়ায়, তখন যে আড্ডার বহর কোন জায়গায় দাঁড়ায়, মহাশ্বেতা আসার পর তার পারদ আবার খানিকটা চলে গেছে, মানে রান রেটের পারদ চড়ছে, উচ্চমস্ত রান রেটের পারদ চড়ছে। চৈত্র গিয়ে বৈশাখ আসছে, আসনের পারদটাও বাড়ছে। একদম তাই, বৈশাখ আসছে সেটা আমরা বুঝতে পারছি এবং সেই তাপটা আমরা পাচ্ছি। একদিক থেকে সৌমির অগ্নিবাণ, একদিক থেকে মঞ্জুদির অগ্নিবাণ, একদিক থেকে মহাশ্বেতার অগ্নিবাণ, সব অগ্নিবাণ। আর রাহুলদা, দুর্নীতির কথা যদি বলি, তাহলে কোথাও গিয়ে পাঞ্জাব মহারাষ্ট্রিয়ান কোঅপারেটিভ ব্যাংক, যেখান থেকে গিয়ে এত বড় স্ক্যাম হলো, যেটা কোথাও গিয়ে দাঁড়িয়ে আমাদের কি বলবো, আমাদের বিজেপির নাম আসছে, প্লাস যেখান থেকে গিয়ে বলা হচ্ছে যে রিজার্ভ ব্যাংককে প্রপার ক্যালকুলেশন দেওয়া হয়নি। তাহলে স্ক্যাম কথাটা কি শুধু টিএমসির জন্যই চলে আসে? ওটা তো রিজার্ভ ব্যাংকের মাঝখানে রিজার্ভ ব্যাংক ঢুকে গেছে সেই মহাশ্বেতা, তুমি যখন এই সারাদিনের তোমার নির্বাচনী প্রচারটা এখন খুব জোর কদমে চলছে, এবং ভবানীপুর যেখানে রাজ্যের বিরোধী দলনেতা তিনি দাঁড়িয়েছেন, সবার নজর এটা বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। আপনারা যারা দেখছেন জানিয়ে রাখি, গত 2 দিন আগে দিল্লি থেকে কোনো এক রিপোর্টার আমাকে ফোন করে, তিনি 10 দিনের জন্য এখানে আসতে চাইছেন। আমি বললাম 10 দিন কেন, একটু যদি বাড়ানো যায়। বলছে না, আমি শুধু 29 তারিখেরটাকে পাখির চোখ করে আসতে চাইছি, থাকবেন দক্ষিণ কলকাতার কোনো একটা জায়গায়। তার কারণ তার লক্ষ্য হচ্ছে 29 তারিখের ভোট কভারেজ করা। আমি স্পেসিফিক্যালি আরো জিজ্ঞেস করলাম কোনটা, বলছে ভবানীপুর। মানে বুঝতেই পারছেন সাংবাদিকদের একটা অনেক খিদে থাকে, যে জায়গার মানে একেবারে সম্মুখ সমরে যুদ্ধ আছে, কেউই 1 ফোঁটা জমি ছাড়ার নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘরের জায়গা, আঁতুর ঘর বলা যেতে পারে। যাদবপুর থেকে তিনি যখন ভবানীপুরে আসেন, তখন ভবানীপুরে তিনি পরপর জিততে জিততে এখান থেকেই মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, যিনি গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেই হারানো নিয়ে ডেফিনেটলি বিতর্ক আছে, কিন্তু দিনের শেষে রেজাল্টটা কিন্তু পরাজিত হয়েছেন। তিনি চাইছেন যে ভবানীপুর থেকে এবারও তিনি হারাবেন। আমি একটা কথা জিজ্ঞেস করবো, কার্যত আমরা যেহেতু আলোচনা করছি লক্ষ্মীর ভান্ডার, মহিলা নিরাপত্তা, এই সমস্ত বিষয়, এবং এবার এসআইআর এ 40 লক্ষ মহিলা ভোটারের নাম বাদ গেছে, সবকিছু মিলিয়ে মহিলা ভোট ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হয়? আমার কাছে বলতে, উনি তো ভোট ব্যাংক বানানোর জন্যই ভাতাগুলো দিচ্ছেন। তো এবারে ভুয়ো ভোট, ওনার হচ্ছে স্ট্রং পয়েন্ট হচ্ছে ভুয়ো ভোট, যেগুলো নির্বাচন কমিশন এবার কেটে বাদ দিয়ে দিয়েছে, প্রায় 91 লক্ষ। তো এবার আমাদের বিরোধী, মানে আমাদের যিনি নেত্রী মুখ্যমন্ত্রী, উনি ভুয়ো ভোটের, মানে ওনার ভুয়ো ভোটের আস্থা করেই উনি এগিয়েছিলেন এতদিন ধরে। তো এবার আমরা সবাই দেখছি যে এত মহিলা ভোট কমে গেছে বা নাম বাদ গেছে। তো সেখানে এককালে কিন্তু উনি নিজেই পেপার উড়িয়ে বলেছিলেন যে আমাদের এখানে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে। সেখানে কিন্তু বিজেপি বিরোধিতা করেনি কোনোদিনই, তখন তো করেইনি, ছেড়ে দিন, আজও করছে না। কারণ আমাদের বিজেপিতে কারোর মাথা ব্যথা নেই ভুয়ো ভোটারদের নিয়ে, কারণ আমরা জেনুইন ভোটটা করাই। এবারে যখন না, দেখুন, সেটা নয়, আমি সেটা বলছি না যে বেশিরভাগটাই। একদিকে তো সবাই ভুয়ো ভোট তৃণমূল, বিজেপিতে নেই সেটা নয়, কিন্তু বেশিরভাগটাই ওই দিকে বলে আমি মনে করি। আমি অবশ্যই সৌমির কাছে আসবো, কিন্তু তার আগে তোমার এই মিষ্টি হাসি আর একটু মিষ্টি গলায় একটুখানি হোক কিছু নাকি, কি মনে হচ্ছে এবারের ভোটের চাওয়া পাওয়া, নতুন বছর? আমি নতুন বছর নিয়ে আসবো 1433। আসলে এইটা না ভীষণ একটা জটিল অঙ্ক, জানো। জটিল অঙ্ক তুমি করতে চাও? জটিল অঙ্ক সবসময় মিলবে না। আমি একরকম ভাববো, রেজাল্ট আর এক রকম আসবে, সবসময় তো সরল রেখায় আসবে না। কিন্তু তাও চাইবো যেন শান্তিটা আসে, শান্তিটা থাকে। এবার শান্তি এবং অবাধপূর্ণ নির্বাচন আমরা সবসময় বলি, এইটাই আমি চাইবো। নতুন বছরে অ্যাটলিস্ট শান্তিটা আসুক, সব মানুষ যেন ঘরে একটুখানি শান্তিতে থাকে, রাস্তায় বেরোবে সে যেন শান্তিতে বেরোয়, ছেলে মেয়েটাকে নিয়ে সংসার করবে, শান্তিতে থাক। এই শান্তিটুকু চাওয়া, আর কারোর কাছে কিছু চাওয়া নেই। আচ্ছা দিদি, আমি একটা কথা, তুমি কতদিন কলকাতায় আছো? আমি তো বর্ণটা বলবো না, কিন্তু আমি সেই নার্সারিতে এসে কলকাতায় ভর্তি হয়েছে, আর এই চলছে, এখনো চলছে। একটা ভীষণভাবে মহাশ্বেতা সবাই একমত হবে, রাজনৈতিক সৌজন্যতা বোধ
প্রায় বিলীন হয়ে সেটা গেছে। শেষ প্রায় বিলীন হয়ে গেছে। মানে মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটাই যে মানুষের পরিচয়, এই ব্যবহারের কতটা মাধুর্য থাকবে, কতটা সৌজন্য থাকবে সেখানে, সেই বোধটা নিয়ে মানুষ এবং আজকে মানুষের সামনে এই দাঁড়ায় জায়গায় না। আমি একেবারে জেনারেলাইজ না করে বলবো, নাম না নিয়ে বলবো, কেউ তুই তো করিতে আসছে, অথবা কেউ মহিলাকে সরাসরি আক্রমণ করে ফেলছে, করছে। এটাও হচ্ছে। এইটা কিন্তু আমার মনে হয় তার মানে কি একেবারেই মানুষ নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা হারিয়ে মানুষ নিজের সেলফ রেসপেক্টটাই হারিয়ে ফেলেছে। আমি কাউকে সম্মান দেব, আগে আমার এটা মাথায় রাখা উচিত যে আমি যদি তাকে সম্মান দিতে পারি, আমার তার সাথে মতবিরোধ হতেই পারে, তার আমার ওপিনিয়নের সাথে তার ওপিনিয়ন ম্যাচ নাই করতে পারে। সে তো একটা ফ্যামিলিতে, আমাদের পার্সোনাল লাইফেও কারোর ওপিনিয়নের সাথে কারোর ওপিনিয়ন ম্যাচ করে না। এই কিছুক্ষণ আগে তুই বলছিস যে হাতের পাঁচটা আঙুল এক হতে পারে। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করব, তার মানে তো এটা নয় যে আমি তার সেলফ রেসপেক্টে গিয়ে ঘা দেব। তো অবভিয়াসলি আমি যদি তার সেলফ রেসপেক্টে গিয়ে ঘা দিই, তো সে একটা সার্টেন টাইমের পর আমার সেলফ রেসপেক্টে গিয়ে ঘা দেবে। তো ন্যাচারালি সেটা একটা ক্যাওয়াস তৈরি হচ্ছে। হ্যাঁ দিদি, বেহালা কতদিন, মানে অনেকদিন ধরে তো আছে? জন্মসূত্রে বেহালা, বড় হওয়া সবটাই বেহালা। বেহালার সাথে একটা নাম থাকতো, বেহালা ইকুয়াল টু বেহাল। এখন কি সেরকম হয় কিছু? হ্যাঁ, এখনো সেই আমিও বেহালার মানুষ, সেই জন্য আমি বেহালাকে ডিফেন্ড করবো। এখনো সেই জল জমা আছে, মশা আছে, সেই রকমই আছে। লক্ষ্মীর ভান্ডার আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সব বেহালাতেই। বেহালা আছে, বেহালাতে আচ্ছা। কোনো পরিবর্তনই হয়নি। তবে ফ্লাইওভার বেহালায় এখনো হয়নি, মেট্রো মেট্রো সবটা পূর্ণ হয়নি, এটা বাকি আছে। আর যানজট এবং পরিবহন, গণপরিবহন যেটাকে বলে, সেটা একেবারেই শেষ, সেটা শেষ। এখন আপনার বাড়ি থেকে বেরোলে হাতে সময় নিয়ে বেরোতে হবে, ক্যাব বুক করতে হবে, নাহলে বাইক, ওলা বাইক বুক করতে হবে। হ্যাঁ, বাধ্যই আমাদের তাই করতে হয়েছে, কারণ তারা তো মাঝে মাঝে রিজেক্ট করে দেয় না, ক্যান্সেল করে দেয় যখন তখন। তারপরে আগে আমরা কি দেখতাম যে সরকারি বাস, বেসরকারি বাস, এখন নেই। সরকারি বাস দু একটা চলে, তাও বেশিরভাগ জায়গায় উঠে যাচ্ছে, আর বেসরকারি বাস তাদের ভাড়া বাড়াচ্ছে না। সরকারি বাস এটাও তো হয়েছে, বেশ কিছু সরকারি বাস বা বেসরকারি বাস এসি হয়ে গেছে। এসি হয়েছে, পয়সা বেড়েছে, তাতে আমাদের খুব একটা সুরা হয়নি। বাস বাড়ছে না, নর্মাল থেকে এসি হয়েছে, তাতে কিছু সাধারণ মানুষের উপকার হয়েছে। যে আগে আমি 10 টাকা 8 টাকায় দিয়ে যেতাম, এখন আমাকে উঠলেই 25 টাকা দিতে হচ্ছে, সেটা একটা দিতে হচ্ছে। কিন্তু আমার যারা ডেইলি প্যাসেঞ্জারি করে, যে কারখানায় কাজে যাচ্ছে, যে একটা জায়গা থেকে, যেমন আমাদের দেখবে ট্রেনে করে, বহু সকালবেলার ট্রেনে বহু সবজিওয়ালা আসে, কাজের বাড়ির লোকের কাজের মহিলারা আসে। আমাদের বেহালাতেও দেখেছি ওই ট্রেনে করে তারা কখনো কোথাও বালিগঞ্জে নাবে, কোথাও টালিগঞ্জে নেবে, সকালবেলা বাড়ি বাড়ি সারা দিন কাজ টাজ করে তারা যাচ্ছে। আজকে যদি ট্রেনের ভাড়া বেড়ে যায়। আমি মহাশয়দের কাছে আসবো। মহাশয়দা, নতুন বছর চা পাওয়ার জায়গাটা দাঁড়িয়ে নতুন বছরে ব্যক্তিগত আমি রেজলিউশনের জায়গাটা আসবো, যে কি আছে, মানে যা পুরোনো বছরে পেলে না নতুন বছরে পেতে চাইছি, ব্যক্তিগত, একদম ব্যক্তিগত বলতে গেলে প্রথমেই নারী সুরক্ষাটা চাই, চাকরি চাই, কারণ শিক্ষার অবস্থা তো একেবারেই বেহাল, সেই জায়গাটা একটু ঠিক হোক, আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন বলছি। আর তাছাড়া পারিপার্শ্বিক পরিস্থিতি যা চলছে, সেগুলো একটু, এই খুন, রাহাজানি, ধর্ষণ, সেগুলো বন্ধ হোক, এটাই চাইছি। আমরা প্রথমেই বলবো নারী নিরাপত্তা অবশ্যই চাই, তারপর হচ্ছে এই সিন্ডিকেট রাজটা বন্ধ হতে চাই। এই যে সিন্ডিকেট রাজ, এটা বন্ধ করে, আর যে প্রথম দরকার শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা। 8000 স্কুল বন্ধ,
আমার ঘরের ছেলেমেয়েরা বাধ্য হচ্ছে বেসরকারি স্কুলে ভর্তি হতে, শিক্ষক নেই, ছাত্র আছে একজন দুজন, মাস্টার মশাই দিয়ে স্কুল চলছে। এই যে বেহাল পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে আনতে চাই, কর্মসংস্থান চাই। বেশ, কর্মসংস্থান চাই। আমি সমীর কাছে আসবো। নতুন বছরের ব্যক্তিগত এবং তোমার সঙ্গে পারিপার্শ্বিক যারা জড়িয়ে আছে তাদের সবাইকে দিয়ে তোমার রেজলিউশনটা কি হবে? 1433 আজ নতুন বছরের একদম প্রথম দিন আমাদের। রাহুল, আমি ব্যক্তিগত নিয়েই বলবো, কারণ আমি যেহেতু অনেক বছর এই রাজ্যে ছিলাম না, আমার তো রাজ্যের পরিবর্তনটা দেখেই দেশে ব্যাক করা। আমি কোনোদিন ভাবিনি দেশে ব্যাক করবো, এবং আমি আমার বলতে পারো আমার বাড়ির মানুষদের সাথে একমত হতে পারিনি যে আমি দেশে ব্যাক করবো। আমি চাইনি দেশে ব্যাক করতে, টু বি ভেরি অনেস্ট। তো সেই জায়গা থেকে দেশে ব্যাক করা পরিবর্তন দেখে, তো পরিবর্তন আমি মনে করি হয়েছে। আমার চেনা পরিচিত অনেক মানুষ মনে করে হয়েছে। আমি আজকে টিএমসি দলকে সাপোর্ট করছি বলে বা দিদিকে সাপোর্ট করছি বলে বা এই ডিসকাশনটায় বসে আছি বলে আমি এই কথাগুলো বলছি না যে আমাকে বলতেই হবে, আমাকে অ্যাগেনস্ট পার্টির বিরুদ্ধে কিছু বলতেই হবে, আমাকে এস্টাবলিশ করতেই হবে আমার পয়েন্ট, সেটা নয়। আমি আমার ব্যক্তিগত অভিমতগুলো বলতে পারি, যেটা হচ্ছে যে প্রথমত যেটা সুরক্ষার কথা মহেশদা এক্ষুনি বললো, সুরক্ষা কথাটা মানে স্পেলিংটা যতটা সহজ, বাট জিনিসটা কিন্তু অতটা সহজ নয়। তার কারণ হচ্ছে সুরক্ষা শুধু আমরা কেউ স্পুন ফিডিং চাইল্ড নয় যে সরকার শুধু আমাদের সুরক্ষা দিয়ে যাবে। আমাদের কিছুটা সুরক্ষা নিজেদের উপর ডিপেন্ড করে। একটা আমি বলবো না যে, আমি বারবার বলছি, আমি নিজেও একজন মহিলা, আমার বাড়িতেও আমার নিজের মা আছে, আমার নিজের মেয়ে আছে, তো আমি বলবো না যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বা যেটা নিয়ে উত্তাল জিনিসপত্র হয়েছে, কারণ যার সন্তান হারিয়েছে সেই মা জানে তার ব্যথাটা কি, তাই না? আজকে সে বিজেপির হয়ে দাঁড়াক বা সিপিএম এর হয়ে দাঁড়াক বা তৃণমূলের হয়ে দাঁড়াক, যার হয়ে দাঁড়াক, তার ব্যথাটা তো কেউ নিতে পারবে না। সে যে বাড়িতে গেলে তার মনটা যে কাঁদে, তার সন্তানটা যে নেই, এটা তো সে কোনোদিন ভুলতে পারবে না। সে আজকে যদি বিশাল একটা জায়গা পেয়েও যায়, ওই ফাঁকা জায়গাটা কিন্তু পৃথিবীর কেউ তাকে দিতে পারবে না। সেই জায়গা থেকে গিয়ে দাঁড়িয়ে যে জিনিসটা হয়েছে সেটা সত্যি খুবই কষ্টদায়ক, আমি বলছি। বাট যেটা হয়ে গেছে, আমরা কি করতে পারি? যেটা হয়ে গেছে সেটা ধরে বসে না থেকে আগামী দিন যেন সেরকম ঘটনা না ঘটে সেটার চেষ্টা করতে পারি। তাহলে তোমার বিচারটাই দরকার ছিল। আমি একটু বিচারটা পেলে, বিচারটা হয়নি, সেটা বিচার কিন্তু স্টিল ইনভেস্টিগেশন, দিস ইজ আন্ডার ইনভেস্টিগেশন। আমি এই বিচারের জায়গাতে একটা আমি বিচারের জায়গাতে আমি শেষ করে নিই একটু প্লিজ। সেটা হচ্ছে যে হ্যাঁ, এবার সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে সেগুলো হওয়ার জন্য কিন্তু প্রচুর নতুন জিনিস সরকার থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যেমন কোথাও গিয়ে ওমেন সিকিউরিটির নাম্বার, কোথাও গিয়ে পিঙ্ক পুলিশ, পিঙ্ক ট্যাক্সি, এই জিনিসগুলো তাহলে যদি এই জিনিসগুলো না হয়, তাহলে বিচার করে চিৎকার করলে হ্যাঁ বিচার হয়ে যাবে, তারপর আবার একটা ঘটনা ঘটবে। আমাদের উচিত কি? আমাদের উচিত এটা যে এই জিনিসটা আমরা কিভাবে স্টপ করতে পারি। তো দিদি অলরেডি শি ইজ ট্রাইং হার লেভেল বেস্ট সেটা করার। বেশ, বিচার প্রক্রিয়ার কথা যখন আসছে, আমি অবশ্যই ব্রত দিদির কাছে আসবো। এই প্রসঙ্গটা আনতেই হবে। 12 বছর 10 মাস পর একজন ব্যক্তি তিনি ছাড়া পেয়েছেন, আমরা সবাই জানি। তার নাম হচ্ছে সুদীপ্ত সেন। প্রায় 13 বছর ধরে। কি অদ্ভুত ব্যাপার, 679টা সম্ভবত, আমি যদি ভুল না বলি, এতগুলো মামলা। এবং যখন এই ঘটনাটা ঘটেছিল, আমি মনে আছে যে মিডিয়া ধসে গেছিল, মিডিয়া সম্পূর্ণভাবে ধসে গেছিল, প্রচুর মানুষ তারা বিনিয়োগ করেছিল, প্রচুর ক্রিটিসিজম চলেছিল, এবং বিচার প্রক্রিয়া ট্রায়াল এখনো চলছে 13 বছর পর। মানে উইথ ডিউ রেসপেক্ট, ভারতের ন্যায় সংহিতার উপর ডিউ রেসপেক্ট রেখেই বলবো, 13 বছর লেগে যাচ্ছে এখনো করতে, এবং আপাতত তাকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে। রাজনীতির কারবারিরা, আমি শব্দটাই ব্যবহার করছি খুব সযত্নে, রাজনীতির কারবারিরা তারা এইটাকেই কিন্তু ইস্যু করবে। এবারের ভোট ব্যাংক সেই দিকেই অবশ্য নজর থাকবে, মহিলা ভোট ব্যাংকের দিকে নজর থাকবে। আমি প্রতিনিধির কাছে আসবো। দিদি, সবকিছুর পর চা পাওয়ার একটা জায়গা থাকে এবং নতুন বছরের রেজলিউশন। একটাই কথা বলবো, আমরা সাম্যের গান গাই। একদম। আমার দু চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই।
পুরুষ যদি একবিংশ শতাব্দীতেও যদি পুরুষ শাসিত সমাজের আমি কর্তা বলেও সে দাবি করতে পারে, মহিলা কেন নয়? সুতরাং পুরুষ রমণী কোনো ভেদাভেদ না রেখে যদি হাতে হাত রেখে যেতে পারে, চলতে পারে, তাহলেই শান্তিটা আসবে, বেশ সমাজের শান্তি থাকবে। বেশ, আমরা সামনের গান গাই আমাদের এই বার্তা দিয়ে আজকের আমাদের এই যে বৈশাখী মিলন সঙ্গে রাজনীতির খানিকটা আড্ডা, সেই আড্ডা দিয়ে আমরা এই আজকের আড্ডা আপাতত আমরা এখানেই সমাপ্তি করব। তবে হ্যাঁ, চৌঠা মেয়ের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তার কারণ চৌঠা মেয়ে আমি মনে হচ্ছে গোটা দেশের তো অবশ্যই বিশ্বেরও যেখানে যেখানে বাঙালি আছে, যেখানে যেখানে ভারতীয়রা আছে, তারাও কিন্তু নজর রাখছে কি হতে চলেছে। তার কারণ বর্তমানের 2026-এর নির্বাচন অনেকটা কঠিনতম চ্যালেঞ্জ রাজ্যের শাসক দলের কাছে। বিরোধী দল তারাও বেশ খানিকটা শক্তিশালী, তারাও 2 দফায় ভোট হলে তারা 5 দফায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মানে এটাও মানে তোমরা অনেক সযত্নে অনেক পরিকল্পনা করে তোমরা প্রার্থী তালিকা ঘোষণা করেছো। ইনফ্যাক্ট বেসিক্যালি বেহালা পূর্ব থেকে যাকে দেওয়া হয়েছিল প্রার্থী তালিকায় যিনি ছিলেন, সেটা শুভাশিস চক্রবর্তী আসার পরে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে গেল। বেহালা পূর্ব তো চেঞ্জ হয়েছে, এখন খুব পরিচিত মুখ সন্তোষীদের কাছে, খুব পরিচিত। সুভাষিস চক্রবর্তী এসছে বলে তো মনে হয় না, তাহলে তাকে প্রচারের বহর দেখে পার্টি মনে করেছে যে চেঞ্জ করা দরকার, তাই করেছে। কে অপর প্রান্তে রয়েছে সেটা দেখে কথা নয়, এটা কোনো ফ্যাক্টরি না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুমি কি মারপিট করতে ভালোবাসো না? আমরা মানে মানে ওর মানে ওর হাতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি দু হাতে এই সুন্দর ট্যাটু করা আছে, তো সবকিছু দিয়ে ও মানে এটা মানে ও সব করে, মারামারি হবে, সেটা হবে, প্রয়োজন পড়লে হাত চালিয়ে প্রয়োজন করে হাত চালিয়ে দেবো। বেশ, আমরা মারামারি চাই না, আমরা অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচন চাই। আচ্ছা মহাশ্বেতা, মানে তোমাকে যত দেখছি আমার বারবার অনেক প্রশ্ন জাগছে, বাড়িতে মহাশ্বেতাটা কেমন? বাড়িতেও এরকম, আমি যেরকম বাইরে সেরম বাড়িতে। আচ্ছা, মানে একেবারে না ওই হালকা পাতলা নরম ওই ব্যাপারটা আমার মধ্যে নেই। আমি এই জায়গায় আসবো, এই ধরনের মানসিকতা আমার মনে হয়, মানে আমি একদম রাজনীতির বাইরে গিয়ে বলছি, আমরা সব পারি মেয়েদের মধ্যে এই বিষয়টাও ওরা রাখা উচিত। তার কারণ অনেক সময় ডমিনেট করে রাখা হচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। মানে ওমেন্স এম্পাওয়ারমেন্টটাকে খুব স্ট্রংলি দেখানো হচ্ছে এখন, এটা নয় যে হচ্ছে না রাহুল দা, আগের হচ্ছে, আর হ্যাঁ মিসইউজও হচ্ছে, বাট ওমেন্স এম্পাওয়ারমেন্ট যে কথাটা আমরা বলছি সেটা হয়তো আগে সে জায়গায় ছিল না, বাট অনেস্টলি বলতে গেলে এখন সে জায়গায় আসছে। না না ছিল না, একদম ছিল না, বলে কিছু নেই, ছিল সব সময়। আমাদের যিনি মহিলারা তারা কি সেই জীবনে চাকরি করে? আমি মঞ্জুদির কথা শুনতে বলছি, আমি মঞ্জুদির কথা শুনতে ধরে আমি মঞ্জুদির কথা শুনতে ধরে বলছি, ছিল বলেছো, চিরকুট ছিল, চিরকুট ছিল, আবার মানে সিন্ডিকেটও ছিল, মানে চিরকুট তো ওটা ব্যক্তিগত ভাবে যে যেরকম ভাবে, হ্যাঁ চিরকুটটা তো আমি জানি না, এই পদ্ধতিটা মনে ছিল, তবে গেরুয়া সেটা আলাদা, যেহেতু আমি পুরো স্ট্যাটিস্টিক্স ঘেটে বলছি, যেমন বামপন্থীদের একটা আছে কি, যেহেতু ক্যাডার বলতে বামপন্থীদের কিন্তু ওই যে কেউ আসবে কালকে সে পার্টির সদস্য হয়ে যাবে, স্টেপ আছে, এখনো আছে, যে তুমি ক্যাডার বলতে গেলে কালকে আমার মিছিলে হাঁটলো সেই আমার পার্টির ক্যাডার হয়ে গেল, কিন্তু নয়, সে আমার সমর্থক, সে আমার ভালো সমর্থক, সে আমার ভালো বন্ধু, স্টেপ বাই স্টেপ। আমি একটা কথা বলি, আমি মঞ্জুদির কাছে আসবো, আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে ফাস্ট হয়ে গেছে রাহুল দা, আমি এখানে দেখতে পাচ্ছি আমার যারা অতিথি, এখন হাতে আইফোন আসছে সবার, আমার যারা অতিথি তারা এতটাই টকেটিভ, মানে আমি সঞ্চালক হিসাবে আজকে কথা বলেছি,
বাড়ির পুরুষদেরকে সত্যি কি কথা বলার সুযোগ দাও? আমার সাথে হ্যাঁ, দাও, সত্যি কথা। দিই কিন্তু কম, সত্যি কথা দিই কিন্তু কম। হ্যাঁ তা তো আছেই। মানে সুযোগ দাও। স্বামীর ক্ষেত্রে আচ্ছা। কি কখনো কখনো দিতেও হয়, আবার বেশিরভাগটাই হচ্ছে আমরা এগিয়ে। বেশ, আমরা আমরাই এগিয়ে, মানে এগিয়ে। মহিলারা এগিয়ে। আমার আজকের এই বৈশাখী মিলন আড্ডায় আমার মহিলারা ঝোড়ো গতিতে, একেবারে ঝোড়ো গতিতে তারা ব্যাটিং করলেন। নির্বাচনী প্রচারও ঝোড়ো গতিতে চলছে। তার কারণ আজকের পয়লা বৈশাখ, আর ঠিক কয়েকদিন পরই দু দফায় রাজ্যে ভোট। দু দফায় ভোট হোক অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, এবং আমরাই যেন বলতে পারি, বাংলা যেন বলতে পারে সে সত্যি অবাধেই ভোট হয়েছে। কোনো যেন রক্ত না ঝরে, কোনো যেন ডেফিনেটলি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে নিরাপত্তার খাতিরে, তাদেরকে আসতেই হবে, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনও তারা সজাগ দৃষ্টি রেখেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলই তারা এটা মেনে নিক যে তারা নিজেদের সেরাটা দেখাবে, কিন্তু কোনো হিংসাত্মক ঘটনার মধ্যে না গিয়ে মানুষ ভোট দিক একেবারে নন ভাইলেন্স ছাড়া। এবং এবং সব থেকে বড় বিষয় তা হচ্ছে যে এসআইআর এ কি নাম বাদ গেল, কি নাম বাদ গেল না, সেটাকে বাদ রেখেই বলছি, ভাইলেন্স ছাড়া, এবং একদমই নন ভাইলেন্স রেখে, এবং এসআইআর এ কি নাম বাদ গেল, কি নাম বাদ গেল না, সেটা তো একটা একটা সিস্টেমে হয়েছে। মানুষের ভোটেই শেষ রায় হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ মহাশ্বেতাকে, ব্যস্ত সময়ের মধ্যে থেকে ভবানীপুরের প্রচার চলছে, তার মধ্যে থেকে তুমি আজকের এসেছো, ধন্যবাদ। এবং দিদিকেও, মঞ্জুদিকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আপনারা দেখার পর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আজকে একটু ব্যতিক্রমী আড্ডা আপনাদের সামনে নিয়ে আসলাম। নমস্কার।